আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সামনে বাজেট, পুঁজিবাজারের বাজেটের এফেক্ট কী হবে সেটি নিয়ে আমরা আলাপ করব। বর্তমান পুঁজিবাজারের অবস্থান কি, এতদিন অনেক কথা হয়েছে এক্সপোজার নিয়ে, এক্সপোজারের অবস্থানটা কিছুটা মানে বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করে দিয়েছেন যে ব্যাংক টু ব্যাংক এগুলো সমাধান করবেন এবং এটা তেমন কিছু নয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, এক্সপোজারে আছে মাত্র 1200 কোটি টাকা। তেমন 1200 কোটি টাকা ইজ নাথিং ফর দিস ক্যাপিটাল মার্কেট। কাজেই আমরা এক্সপোজার নিয়ে আর কোনো কথা বলবো না। আমরা সেই জন্য বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ যে বাংলাদেশ ব্যাংক আপাতত অন্তত পক্ষে সাধারণ মানুষের মধ্যে যে একটা খটখাট ছিল, খটখাটটা দূর করেছে। আমরা আজকে আলোচনার অংশগ্রহণ করছেন আমাদের সঙ্গে মোহাম্মদ ফুরকান উদ্দিন FCA, উনি পুঁজিবাজার বিশ্লেষক, অনেকেরই চেনামুখ। এস এম নাসিরউদ্দিন, CEO, স্টার্লিং বন্ড অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। আমার ডান পাশে আছেন তাহিদ আহমেদ চৌধুরী, FCCA, MD, CEO, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ওনাদের সবার সঙ্গে আপনাদের পরিচয় হলো। আমি শুরু করতে চাচ্ছি যে প্রেজেন্ট যে বাজারের অবস্থানটা, এটা বাজার যে মুভ করেছে, বাজারটা বলতে পারেন একটা পজিটিভ মুভ, আমি বলবো যে পজিটিভ মুভ করেছে। সেই মুভের আর একটু ভাইব্রেন্ট হওয়া দরকার। কেন হতে পারছে না, বা কি আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসছে না ওয়েট অ্যান্ড সি করছে, এই নিয়ে আলোচনাটা শুরু করছে। আমাদের সঙ্গে আলোচনায় প্রথমে যোগদান করছেন মোহাম্মদ ফুরকান উদ্দিন সাহেব। বাজারের অবস্থানটা এরকম। বাজার আসলে যেদিন আপনার বাংলাদেশ ব্যাংকের যে এক্সপোজারের প্রসঙ্গটা এসেছিল, তখনই কিন্তু বাজার খুব পজিটিভলি মুভ করেছিল। আমরা একদিন দেখেছি যে 100 পয়েন্টের মতো বাজার বেড়ে গিয়েছিল। কিন্তু আমি সেই অ্যানালাইসিসটা হওয়া দরকার ছিল যে 100 পয়েন্ট যেদিন বাজারটা বেড়েছিল, সেখানে কন্ট্রিবিউশনটা কাদের বেশি ছিল, কাদের কন্ট্রিবিউশনে, এটা কি আপনার একদম স্মল ইনভেস্টারদের কন্ট্রিবিউশনে হয়েছিল নাকি ইনস্টিটিউশনালদের ইনভেস্টারের কন্ট্রিবিউশনে হয়েছিল? এটা কেন বললাম এই অ্যানালাইসিসটা করার জন্য, কারণ বাজারে যারা স্টেক হোল্ডার আছেন, বাজারে যারা অ্যানালিস্ট আছেন, তারা যদি ওই জিনিসটাকে তার পরের দিন যদি একটা ডিক্লারেশন দিত যে ঠিক আছে, এই যে 100 পয়েন্ট বেড়ে কিন্তু কিছু লোক অস্থির হয়ে গেছে, বাজারে উৎস্ফলন হয়েছে, এরকম কিছু কথাবার্তা পত্রপত্রিকায় এসেছে। আমি সাংবাদিকদের প্রতি বিনীতভাবে বলবো, ওনারা মাঝে মধ্যে যখন এরকম দেখেন যে 100 পয়েন্ট বেড়েছে, কি বুঝে বাজারকে উৎস্ফলন বলেন, এটা ওনারা খুব ভালো জানেন। সো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো সেদিন এই বাজারকে উৎস্ফলনও বলা ঠিক হয় নাই, কারণ সেই বাজারটা সেদিন ছিল ডিমান্ডটা বেশি ছিল, সাপ্লাইটা কম্পারেটিভলি কম ছিল, মানুষ লস করে সেটা বিক্রি করতে চায় নাই। তার পরের দিনের প্রতিক্রিয়াই কিন্তু ছিল নেগেটিভ। দিস ওয়াজ অনলি বিকজ অফ নেগেটিভ জার্নালিজম। পরিষ্কার কথা, ইটস বিকজ যদি ওই কথাটা সেদিন না আসতো, বাজারে উৎস্ফলন হয়েছে, উৎস্ফলন তো হয় নাই। উৎস্ফলনটা বুঝতে হবে যে কেন উৎস্ফলনটা হয়েছে, দ্য রিজন শুড বি দেয়ার। উৎস্ফলনটা বুঝতে হবে, এবং যদি না বুঝে থাকি উৎস্ফলনের ব্যাখ্যাটা আমাকে পত্রিকায় লিখতে হবে। যদি আমি না বুঝি, না লেখা বুদ্ধিমানের কাজ। এটা একটা ইস্যু ছিল। দ্বিতীয় ইস্যু হলো মানুষ শেকি হয়ে গেছে যখন উৎস্ফলনের কারণে, উৎস্ফলন দিয়ে দিয়ে তো মানুষের স্কিন বার্ন হয়ে গেছে। সো ওই স্কিন বার্ন থেকে মানুষ এখন নিজেকে রক্ষা করতে চায়, এরকম কোনো শব্দ শুনলেই তারা শেকি হয়ে ওঠে। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে সেটা হলো, আমি আরও বলেছি বা এখনও বলার চেষ্টা করছি, সেটা হলো যে দেখেন বাজারে আপনার যেই পরিমাণ সাপ্লাই থাকার কথা বা যে পরিমাণ ডিমান্ড তৈরি হওয়ার কথা, ডিমান্ডটা আমরা সেইভাবে তৈরি করতে পারি নাই। কেন পারি নাই? ফান্ড, টাকা, নগদ তারল্যের অভাব। এখন এই তারল্যের মানুষের আস্থার কিন্তু যে এখন খুব একটা অসুবিধা এই মুহূর্তে এখনও আছে, পুরোপুরিভাবে কেটে গেছে আমি এটা বলতে চাই না, তবে বেশ ভালো কিছু অংশ আস্থার পুনরুদ্ধার হয়েছে। বাট মানুষ সে আস্থাটাকে প্রকাশ করার জন্য, যারা এই আস্থাটা নষ্ট করার জন্য দায়ী, স্পেশালি ব্যাংকস, তারা এই আস্থাটা নষ্ট করার জন্য দায়ী। 2010, আমি আবার বলছি স্পেশালি ব্যাংকস, বিকজ দে মেড মানি ইন 2010 হিউজ। তারা এই যে আস্থাটা তারা নষ্ট করে দিয়েছিল, এবং বাংলাদেশ ব্যাংক তাদের লাগাম টেনে দিয়ে তাদেরকে আস্থাটাকে আবার ধ্বংস করে দিয়েছিল, বাজারটাকে সেই ধ্বংসের হাত থেকে বিক্রির চাপটাকে কমিয়ে তারা রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু একটা জায়গায় আমি পরিষ্কার করে বলতে চাই যে তারা শেয়ার বিক্রির চাপ কমিয়েছে, কিন্তু বাজারে তারল্যের যে সংকট, সেই তারল্যের সংকটের কোনো সমাধান তারা দেয় নাই। তো এখন সব প্রবলেম হলো যে আমার বাজারে প্রায় 16,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটি আছে, সেট
12 থেকে 16 এরকম অনেকেই অনেক রকম বলে, যাদের টাকাগুলো আটকে গিয়েছে। সো এই টাকাগুলো যখন পুনরুদ্ধার করতে পারছি না, এগুলোর উপরে ব্যাংকগুলো ইন্টারেস্ট চার্জ করছে এবং সেই ইন্টারেস্টগুলো থেকে তারা ডিভিডেন্ড ফরকান ভাই, দিচ্ছে। আপনার নেগেটিভ ইস্যু নিয়ে আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করব। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে উনি যে কথাটা বললেন তারল্যের, তারল্যের সংকটের কারণে আসতে পারতেছে না, তারল্য সংকট বাড়ানোর তো কোনো ওয়ে আছে কিনা, এবং তারল্য সংকট বাড়ানোর সরকার, সবাই বলে যে সরকার আমাদেরকে ফান্ডিং দিক, এইটার উপর আপনার কি মন্তব্য? আমার যেটা পুঁজিবাজার, সমষ্টিক অর্থনীতির একটা অন্যতম হাতিয়ার হলো যে এই পুঁজিবাজার। পুঁজিবাজারের যে মূল সমস্যাটা আমরা কখনো ফাইন্ড আউট করতে পারতেছি না। আমাদের যেটা মনে হচ্ছে, আমরা শর্ট টার্মের একটা সাপোর্ট চাচ্ছে, সবসময় শর্ট টার্মে একটা সাপোর্ট চাচ্ছি, সেখানে একটা ঝিলিক দেখা দিচ্ছে, আবার পুঁজিবাজার তার পূর্বের অবস্থায় ফিরে আসতেছে। পুঁজিবাজারের জন্য আমরা প্রাইস সাস্টেনেবল হচ্ছে না। প্রাইস সাস্টেনেবল হচ্ছে না। প্রাইস সাস্টেনেবলটা কেন হচ্ছে না? উনি একটা যেটা কথা বললেন ফোরকান ভাই, ডিমান্ড সাপ্লাইয়ের যে বিশাল গ্যাপ, ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপটা অনেক আগে থেকে সৃষ্টি হয়েছে, এই ভ্যাকুয়ামটা। সেখানে আপনি দেখেন গত কয়েক বছরে 50টার উপরে নতুন শেয়ার বাজার আসছে, সেগুলো আপনার বর্তমান সূচক দিয়ে কিন্তু বাজারের অবস্থা বোঝা যাবে না। বাজারে অনেক, আপনি বলতে যাচ্ছেন যে 60-70টা শেয়ার আসছে গত 10 বছর, 2010 থেকে আজ অবধি, কিন্তু তার মধ্যে অনেকগুলো শেয়ারই বিলো পারে চলে গেছে, এবং এই সূচক দিয়ে বাজারে শেয়ারের যে ভয়াবহ অবস্থা, এটাকে বোঝানো যাবে না। অনেক শেয়ারের অবস্থা খুব ভয়াবহ অবস্থা গেছে। অনেক শেয়ার বাজারে গেম হয়েছে শর্ট ফেড অফ ক্যাপিটালের কারণ। এখানে বাজারকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী ভাবতে হবে। আমরা এই যে আজকে তারল্যের কথা বলতেছি, তারল্যটা আমার কোথা থেকে আসবে? ব্যাংক দিবে, ইনস্টিটিউশন দিবে, বা গভর্নমেন্ট সাপ্লাই দিবে। আমি কি বাজারটাকে এক্সপান্ড করার কখনো চিন্তা করছি? আমার আজকে যেখানে সঞ্চয়গুলোকে আপনার বাজার আনার কোনো চিন্তা করছি? প্রান্তিক বিনিয়োগকারীদেরকে আমরা বাজারে আনার কখনো চিন্তা করছি? বাজারকে নিয়ে একটা দীর্ঘমেয়াদে যতদিন চিন্তা না করবে রেগুলেটরি বডি, ততদিন এই বাজারে আস্থা বলেন, তারপরে সাপ্লাই ডিমান্ডের গ্যাপ বলেন, এগুলো কখনো রিডিউস হবে না। এগুলোর জন্য সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন হলো আমাদের রেগুলেটরি বডি সহ নীতি নির্ধারকের মধ্যে খুব উন্নত মানের সমন্বয়ের দরকার আছে। আপনার গুড কোঅর্ডিনেশন ছাড়া ক্যানট ডেভেলপ। এই যে উনি বলতেছিলেন যে সমন্বয়ের অভাব আছে, তারল্যের ইয়ে করা আছে। আপনারা মার্চেন্ট ব্যাংকের হিসাবে একটা জিনিস দেখেন, এই যে প্রাইস সাস্টেন করে না, যে কথাটা উনি বললেন যে আপনারা যে ইস্যু নিয়ে আসেন, এই ইস্যুর প্রাইসটা সাস্টেন করে না, এই জন্য কারা দায়ী? কি ইস্যুয়ার দায়ী, না মার্চেন্ট ব্যাংক দায়ী, না কি রেগুলেটর দায়ী? আমার মনে হয় এই বিষয়টা মুস্তাক ভাই ইস্যুয়ার দায়ী না, মার্চেন্ট ব্যাংকারও দায়ী না, আবার রেগুলেটর দায়ী না। আমার মনে হয় এটার জন্য দায়ী হচ্ছে আমাদের, আমরা যারা ইনভেস্টমেন্টে যাচ্ছি, আমরা শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট দেখেন, তাহলে ফাইন্যান্সিয়াল লিটারেট কয়জন লোক এখানে ইনভেস্টমেন্ট করতেছে। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা জিনিস বাংলাদেশে স্পেসিফিক্যালি দেখা যায়, যেটা আপনার লোকজন ইনভেস্ট করতেছে বেসড অন রিউমার 100%। এটা বিহাইন্ডে আপনারা যে ডিউ ডিলিজেন্স সার্টিফিকেটটা দেন, অডিটর সাহেব একটা ডিউ ডিলিজেন্স দেয়, ম্যানেজার টু ইস্যু হিসেবে আপনি একটা সার্টিফিকেট দেন, আর পরে ইস্যুয়ার হিসেবে একটা ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট, তিনজনের ডিউ ডিলিজেন্স দিতেছেন। তো সাধারণ বিনিয়োগকারী আপনাদের এই ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট করতে বিশ্বাস করে না। এটা আমি অনেক সেই প্রাইসটা 3 মাস সাস্টেন করবে না আপনারা দেওয়ার পরে, এটা কি তাহলে? ডিউ ডিলিজেন্স আপনি দেন, আপনি যদি প্রিমিয়ামের কথা বলেন, প্রিমিয়ামের যে ইস্যুগুলো আসছে, হ্যাঁ, ডিউ ডিলিজেন্স অডিটরদের একটা বড়, ফুরকান ভাইদের একটা বড় পার্ট আছে। ওনারা অ্যাকাউন্টসটা দেখেন, অডিট করেন, ওনারা তো সব কিছু দেখে শুনে এটা সার্টিফাই করে, ওনাদের সার্টিফিকেশন বেস করে আমরা আমাদের ডিউ ডিলিজেন্স করি। এখন আপনি যদি বলেন যে প্রিমিয়াম কিভাবে ফিক্স হয়, প্রিমিয়াম ফিক্স হয় তো অনেকগুলো ইস্যু নিয়ে, এটা ন্যাপ কত হচ্ছে, আর্নিং বেস ভ্যালু কত, এভারেজ মার্কেট প্রাইস কত, অন্যান্য ফিউচার প্রসপেক্টটা হয়তো বাংলাদেশে এইভাবে এত বেশি দেখা হয় না, হিস্টোরিক্যাল ইনফরমেশনের বেস। এখন আপনি একটা কোম্পানি প্রিমিয়াম এইসবের বেস করে 10 টাকার এড পারে হয়তো 15 টাকা প্রিমিয়াম পাইলো, এটা 25 টাকা আসলো। আমারে যদি বলেন তাইলে আমি বলবো শেয়ারের ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে, 25 টাকা হইতে পারে। তো এই শেয়ার আপনি প্রথম দিন আপনি যাওয়ার পরে দেওয়া যাচ্ছে আমাদের ইলিটারেট ইনভেস্টার আপনার কত জাস্ট শুধু শর্ট টার্ম গেইন চিন্তা করে এটা 70 টাকা 80 টাকা কিনতেছেন। হ্যাঁ, এটার প্রাইস তো ওই লেভেলে সাস্টেন করবেন। এটা যদি 25 টাকায় 30 টাকায় থাকে তাইলে এটা সেই 25 টাকা তো সাস্টেন করে নাই। আমি সেটি আসতেছি আপনার আপনার লোকে আবার আসতেছি, আপনার লোকে অনেক কথা হবে। উনি একটা চার্জ করেছেন আপনাদের অডিটরদেরকে, যে বলছেন যে আপনাদের রিপোর্টের উপর বেসিস করে ওনারা ডিউ ডিলিজেন্স দেন। তো এই যদি আপনাদের অডিট, তাহলে কি এসে
ফেক অডিট? না, আমি ঠিক চার্জ ওনার হয়তো উনি হয়তো করেন নাই, উনি হয়তো ফ্যাক্টটা বলার চেষ্টা করেছেন। কিন্তু দেখেন, একটা অডিট রিপোর্ট যখন হয় তখন আমরা দেখে শুনে দেই, এটা কিন্তু সত্যি কথা। সো এই অডিট রিপোর্টের সাথে প্রাইসটা স্টেবল থাকা বা প্রাইসটা সাস্টেইন করার কতটুকু যৌক্তিকতা আছে এটা আপনাকে বুঝতে হবে। প্রশ্ন হলো যে অডিট রিপোর্টে যে ইপিএস তাকে দেখানো হয়েছে ঠিক পরের বছর পর্যন্ত তাকে ওয়েট করতে হবে তার ওই ইপিএসটা সাস্টেইন করছে কি না, নাম্বার 1। যদি তার ইপিএসটা সাস্টেইন করে তাহলে অডিটর অথবা মার্চেন্ট ব্যাংকার দুজনের কাউকে আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই, বিকজ তার পারফরমেন্স ইজ গুড। ওকে, যদি ইপিএসও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার 25 টাকার প্রাইসটা সাস্টেইন করছে না, এটার জন্য তো আপনার ইনভেস্টরকেই দুষতে হবে। আমি শেষ করি মুশতাক ভাই, যদি ইপিএসটা সমান হয়ে থাকে, ইপিএসটা গত বছরের যা ছিল এই বছর তার চাইতে কমে নাই, একই রকমই আছে, এই সিচুয়েশনে যদি প্রাইস সাস্টেইন না করে বাজারে, সেটার জন্য তো না মার্চেন্ট ব্যাংকার দায়ী, না ইস্যুয়ার দায়ী, না অডিটর দায়ী। বাট যদি ইপিএসটা কমে যায় তাইলে কমার কারণটা খুঁজতে হবে। দুইটা কারণ থাকতে পারে এখানে। প্রথম কারণ, ইট ইজ এ ফার্স্ট ইয়ার, যেখান থেকে আপনি টাকাগুলো তুলেছিলেন, আইপিওর যে পোর্শনটুকু তুলেছেন সেটা আপনার ক্যাপিটাল রিচ করেছে, তো কিন্তু সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট হয়ে সেখান থেকে কন্ট্রিবিউশনটা ফার্স্ট ইয়ারে পুরোপুরিভাবে নাও আসতে পারে। সুতরাং আপনাকে অ্যানালাইসিসগুলো করতে হবে। সুতরাং ইপিএস ফার্স্ট ইয়ারে কমার সম্ভাবনাই কম্পারেটিভলি বেশি থাকে। কিন্তু একটা জিনিস দেখেন ফুরকান ভাই, এই ইস্যুয়ার টাকাটা নিয়ে তার ব্যাংক লোনটা শোধ করে, তাতে তো তার ইপিএস বাড়ার কথা। ইয়েস, আমি আসছি ঠিক ওই জায়গাটায়। সো আমি কারণগুলো বলছি যে তখন দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টগুলো হিয়ে ইপিএসটা কমতেও পারে। আচ্ছা, এখন পারপাসটা হয়ে যেতে গিয়ে লোন পে অফ করা। যদি লোন পে অফ করা পারপাস হয়ে কোনো আইপিও বাজারে এসে থাকে এবং সেটা সে যে ডেট সার্ভিসটা দিত, সেই ডেট সার্ভিসের তুলনায় যদি তার ইপিএস কমে যায়, সেখানে ডেফিনেটলি প্রত্যেকেই দায়ী। আমার যে ইস্যুটা জানা দরকার আছে, একটা নতুন শেয়ার যখন বাজারে আসতেছে সেখানে দেখা গেল যে আজকে 2 টাকা ইপিএস দিয়ে নিয়ে আসতেছে, এবং দেখা গেল যে এরপরে বাজারে সেকেন্ডারি বাজারে আসার পরে কোয়ার্টারে দেখা গেল যে তার ইপিএস মাইনাস হয়ে যাচ্ছে। আমার এই যে ইপিএসটা যদি মাইনাস অথবা অত্যাধিক পজিটিভ হয়, সেখানে এটার কোনো সেন্সিটিভ ইনফরমেশন, দেয়ার শুড হ্যাভ সাম সেন্সিটিভ ইনফরমেশন যে ব্যবসা আমার কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, তাইলে ইনভেস্টর শুড বি কনসার্ন। এই কথাটা নাসির সাহেবের সঙ্গে আমি একমত যে এই কথাটা কিন্তু অনেক সময় প্রশ্ন করে, যখন আপনার প্রাইস সেনসিটিভ ইনফরমেশন থাকে তখন জিজ্ঞেস করে যে আপনার কোনো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, তার একটা গদ বলে যে আমার প্রাইস সেনসিটিভ ইনফরমেশন নাই। যখন কমে যায় তখন কোনো খবরই থাকে না, তখন কার কোনো খবর থাকে না, কেউ জিজ্ঞেস করে না। আমি যেটা মনে করি অতি মূল্যায়িত যখন হবে, তখন যখন প্রাইস সেনসিটিভ আমার কোয়ারিজ থাকবে, দেয়ার শুড হ্যাভ এ রিসিপ্রোকাল। অতি অবমূল্যায়িত যখন হচ্ছে, তখন কেন আমার এটা থাকবে না? আমি যেটা বলতে চাচ্ছি ফুরকান ভাই, এখন যেটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ করে দিয়েছেন আমাদের যে 33% এর উপরে লোন রিপেমেন্ট হইতে পারবে না, তো এটা একটা পজিটিভ সাইড। আপনার বাকি 67% আপনি বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করতেছেন। তো আমি যেটা অ্যাডভাইস করব, আমার মনে হয় আমাদের ইনভেস্টর যেটা উচিত, আপনার অ্যাটলিস্ট একটা ইস্যু লিস্টেড হওয়ার পরে অ্যাটলিস্ট 1 বছর অবজার্ভ করা যে কোন দিকে আসলে যাচ্ছে। প্লাস আপনি প্রাইসটা সবসময় ইস্যু ভালো খারাপের উপর জাস্টিফাই করতে পারবেন না, বিকজ মার্কেট তো নেগেটিভ ট্রেন্ডে আছে। না তাহিদ ভাই, আমি একটুখানি প্রশ্ন করি আপনাকে। একটা ইস্যু বাজারে আসলো, মনে করেন 30 টাকা 25 টাকা আসলো ইস্যু, মানে আমরা ইনভেস্টররা বিনিয়োগ করলো 30 টাকা 35 টাকা, একটু 5 টাকা বাড়লো 10 টাকা বাড়লো, তারপরে মাস 2-এর পরে ডিক্লাইনিং পজিশনে যাইতে যাইতে যদি এট পারে চলে যায়, এটার ব্যাখ্যা আপনি কি দিবেন? এটা কি বিনিয়োগকারীদের দোষ? আমি এই প্রশ্নের উত্তরটা আমি একটু দিই টেকনিক্যালি, আমি প্লিজ আদারওয়াইজ যেটা আমি বলার চেষ্টা করছি, যেটা আপনি বললেন যে 30 টাকায় আসলো, 2 মাস যেতে না যেতেই সে ডিক্লাইন হয়ে 10 টাকা এক পারে চলে আসতে হবে, এক পারে নিচে চলে আসতেছে। ভাই দেখেন, এটা দিয়ে কিন্তু আপনি কাকে দুষবেন? কারণ ইস্যুর প্রাইসটা বাজারে ধরে রাখা কিন্তু রেগুলেটরের দায়িত্ব নয়, ইস্যুর প্রাইসটা বাজারে ধরে রাখা ইস্যুয়ারের দায়িত্ব নয়, ইস্যুর প্রাইসটা ধরে রাখা মার্চেন্ট ব্যাংকারের দায়িত্ব নয়, অডিটরের দায়িত্ব নয়। তাইলে কারণটা খুঁজতে হবে যে কেন নামতেছে। আমরা এই জিনিসটাকে আমরা কখনোই, এটা আমার মনে হয় খুব ভালো কম্প্যারিজন নয় যে ইস্যু প্রাইস কমে যাচ্ছে, এক পারের চাইতে কমে যাচ্ছে, সেটা একটা খারাপ দিক। নো, বরং দেখতে হবে তার আর্নিংটা কমছে। এটা হওয়া উচিত আমার ফিঙ্গার তোলার জায়গা। ইস্যুর প্রাইস আমার ফিঙ্গার তোলার জায়গা নয়। আপনি তো আগেই বললেন যে ফার্স্ট ইয়ারটা হইতে পারে, তাইলে আমি ইনভেস্টর হিসাবে আমাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে, কারণ ফার্স্ট ইয়ারে খারাপ হওয়ারই চান্স বেশি, বিকজ
যে তার যেহেতু ইনভেস্টমেন্টটা সেভাবে হয় নাই, কারণ একটা ইন্ডাস্ট্রি সে যখন প্রথম করেছিল তার তো 3 বছর লাগছেই অপারেশনে আসতে। তাহলে তো তাহির সাহেব যে চৌধুরী যে কথাটা বলতে চাচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিটারেট হইতে হবে বিনিয়োগকারীকে প্রথমেই, এটা তো অবশ্যই হতে হবে। না এটা সত্য কথা। পৃথিবীর কোনো দেশে ওইভাবে বিনিয়োগকারীরা ফাইন্যান্সিয়ালি লিটারেট না, তারপর বিনিয়োগ করতেছে। আমার প্রশ্ন সেখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যেটা বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ব্যাংকের থ্রুতে। আমি ইয়েস রাইট, আমি ওনার কথাটার জবাব আমি দিলাম। কিন্তু ইন্ডিয়ান নাইট তো ফাইন্যান্সিয়াল লিটারেট করা যাবে না সমস্ত বিনিয়োগকারীকে, কিন্তু এর মধ্যে কি কারের কোন রেসপন্সিবিলিটি? আমার মনে হয় আপনার ইনস্টিটিউটগুলো বাংলাদেশে যদি দেখেন মেসিভলি শেয়ার ট্রেড হয় ব্রোকারেজ হাউসের থ্রুতে, মার্চেন্ট ব্যাংকের থ্রুতে। আমার মনে হয় ইনস্টিটিউটগুলো আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত, নিজেদের আরও বেশি লিটারেট হওয়া উচিত। অ্যাটলিস্ট আপনার ইনভেস্টাররা কোন শেয়ারে যাচ্ছেন, কোন শেয়ারে যাচ্ছেন না, কোন শেয়ারে যাওয়া উচিত, এইগুলো আমাদের মনে যদি আমরা যদি অ্যাডভাইস করি, অথবা আমাদের যারা ট্রেড করেন ট্রেডার এন্ডে যদি আমরা ওদের একটু ভালো রিটাইট করতে পারি, তাইলে মনে হয় আমার এইগুলো অ্যাভয়েড করা। আপনারা যা খুশি বাজারে নিয়ে আসবেন আর আমরা ওখানে ফাইন্যান্সিয়াল লিটারেট হইয়া গিয়া তারপর দেখতে হবে যে এটা আপনি ঠিক আনছেন কিনা। মুস্তাক ভাই, আমি যদি যা খুশি নিয়ে আসি, আপনি কিনবেন আসার সময় আপনারা তো ফাইন্যান্সিয়াল লিটারেট, আপনারা তো ফাইন্যান্সিয়াল লিটারেট, আপনারা আনার সময় স্ক্রুটিনাইজ করেন না। না, আমরা তো অবশ্যই স্ক্রুটিনাইজ করি। সেটার ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। আমার যেটা কথা হলো যে কি ফাদারলেস সানের যে অবস্থা, আমাদের শেয়ার মার্কেটের সেই অবস্থা আছে। আমাদের যেখানে রেগুলেটরি বডি সহ সাংঘাতিক কথা কই ফেলাইছে। না না, এখন অবস্থা এরকম মনে হচ্ছে আমাদের কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছে না। আজকে এক্সপোজার নিয়ে কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছে না, নিয়ে নিচ্ছে না। একটা সময় আসতেছে, গুড কোঅর্ডিনেশন হচ্ছে, কিন্তু এটা মাঝখানে অনেক গ্যাপের পরে, অনেক লোকজন সাফার করার পরে, তো এখন রেসপন্সিবিলিটি কেউ নিতে হবে, অনেক বেশি নিতে হবে। হ্যাঁ, যেমন অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের একটা কোঅর্ডিনেশনের গ্যাপ ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখন আমরা আমাদের বিনিয়োগকারীরা মনে করতেছে তারা হলো যেন কি এমন অবস্থা আছে, এমন জায়গায় আছে যেখানে কোনো গার্ডিয়ান নাই। বিনিয়োগকারীর অনাস্থার মূল কারণটা হলো যে এখানে এটার উৎপত্তিটা কখন থেকে হয়েছে আমি আপনাকে ধরাই দিচ্ছি। যখন সরকারি শেয়ার তিতাস গ্যাসের রেগুলেটর একটা ডিসিশন দিয়ে দিল, মানে তিতাস গ্যাসের রেগুলেটর কে, মানে ওই এনার্জি কমিশন না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটা ওনার এনার্জি কমিশন হঠাৎ করে তার কমিশন কমায় দিল, তার প্রাইসটা ফরেনাররা সমস্ত শেয়ার বিক্রি করে দিল, 80 টাকা থেকে চলে আসলো 40 টাকা। বিনিয়োগকারীর দোষটা কোথায় এখানে? আমি একটা কথা শুধু যোগ করি, মার্চেন্ট ব্যাংকগুলোর ক্ষেত্রে যেটা, মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ যে জায়গাটা আমি দেখি, ইস্যুগুলো যখন আসছে বাজারে, মেগা ইস্যু কিন্তু ওনারা একটাও আনতে পারতেছেন না। মেগা ইস্যু কিন্তু ওনারা আনতে পারতেছেন না। এই যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করতেছি, ভালো ইস্যু আনা, ভালো ইস্যু আনার জন্য যে মার্কেটিং কোয়ালিটি বা ক্যাপাসিটি থাকা দরকার, সেখানে এককভাবে মার্চেন্ট ব্যাংকের আমি দোষ করছি না, কিন্তু মার্চেন্ট ব্যাংকের দোষ অবশ্যই আছে। এককভাবে মার্চেন্ট ব্যাংকের দোষ না, এখানে বাজারের প্রত্যেকটা ইন্টারমিডিয়েরি যারা আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, রেগুলেটরি ইটসেলফ, স্পেশালি এনবিআর। এখন এই এনবিআর প্রশ্নটা আমি কেন আনলাম, এনবিআরের যে ড্রাফটেড লটা আছে আমাদের, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, ইটস টোটালি বললে বোধহয় জিনিসটা খুব খারাপ হবে, বাট মোস্ট অফ দি সেকশনস আর নট ইন কমপ্লায়েন্স উইথ দি আদার লজ অ্যান্ড দি রিয়েলিটি অফ বিজনেস। এতে করে যেটা হয়, তখন ওভার রেগুলেটেড হয়ে যায়। ওভার রেগুলেটেড শব্দটা ইউজ করছি এই জন্য, কারণ যখন একটা কোম্পানি প্রাইভেট সেক্টরে থাকে তার জন্য যেভাবে ম্যানেজ করতে সুবিধা হয়, আর যখন সে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয়ে যায়, রেগুলেটেড হয়ে যায়, তখন সে এটাকে ওভার রেগুলেটেড মনে করে। তো ওভার রেগুলেটেড সিচুয়েশনে এসে সে যেভাবে প্রফিট বা ট্যাক্স যেরকম তাকে করে রিপোর্ট করতে হয় গভর্নমেন্টের কাছে, একটা প্রাইভেটলি ম্যানেজ কোম্পানির ক্ষেত্রে সেটা করতে হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, যত কথাই আমরা আজকে বলি না কেন, আজকে ট্রান্সফার প্রাইসিংয়ের ইস্যুগুলো কিন্তু তাদের দিকে আঙ্গুল তোলে। যদি ট্রান্সফার প্রাইসিংয়ের ইস্যুগুলো তাদের দিকে আঙ্গুল তুলে থাকে, আমি যখন তাদেরকে পাবলিকলি ট্রেডেড কোম্পানি করে ফেলবো, আর যখন তাদেরকে আমি তুলে নিয়ে আসবো বাজারের ক্ষেত্রে, তখন রেগুলেশনের কারণে এই ট্রান্সফার প্রাইসিংটা কমে যাবে, গভর্নমেন্টের কন্ট্রিবিউশন হয়ে যায়, কিন্তু তাদের কাছ থেকে গভর্নমেন্টের কন্ট্রিবিউশন হয়ে যায় অনেক বেশি। সেখানে আমার 25% ট্যাক্স রেট রাখার কী প্রয়োজনীয়তা আছে? সেটাকে যদি আমি 20% করে দিই, কারণ সেখানে ওভার রেগুলেটেড মার্কেট। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলে আমাদের এনবিআর অঙ্ক করে না, অঙ্ক করতে হবে, ম্যাথমেটিক্স জানা লোকের দরকার আছে ওখানে। থ্যাংক ইউ। আমি এই কথাটা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা যখন ইস্যু আনেন, এই যে বললো যে বিদেশি কোম্পানিগুলো, মানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আপনারা আনতে ব্যর্থ হচ্ছেন, আপনারা মার্কেটিং করতে পারতেছেন না, ভালো কোম্পানিকে নিয়ে আসতে পারছেন না, ট্যাক্সের যে একটা বেনিফিট নেওয়ার ব্যাপার আছে এনবিআরের সঙ্গে, সেটা আপনারা যৌক্তিকভাবে এনবিআরের সঙ্গে ফাইট আউট করতে পারতেছেন না, ইত্যাদি কারণে
মাল্টিনেশনাল কোম্পানিগুলো আসতেছে না। দেয়ার আর সো মেনি মাল্টিনেশনাল কোম্পানিজ ইন্ডিয়াতে যদি লিস্টেড হতে পারে, হ্যাঁ আমাদের দেশে হচ্ছে না। মুস্তাক ভাই দেখেন, এটা যদি আপনার কথাটা শুনবো, একটা ব্রেক যেতে হচ্ছে আমাকে, একটা আজানের ব্রেকের জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আবার আমরা ফিরে আসছি আমাদের আলোচনায়। আমরা যেখানে আলোচনা করতেছিলাম যে এই প্রাইসগুলো সাস্টেন করাটা কেন, কে রেসপন্সিবিলিটি নেবে। মার্চেন্ট ব্যাংক বলতেছে এটা বিনিয়োগকারীদের দোষ, কেন আগে দেখে বিনিয়োগ করে না। যাই হোক, যে আলোচনায় ফিরে আসছিলাম, যে আপনার বক্তব্যটা শেষ করেন। মুস্তাক ভাই, আমার মনে হয় যেটা হচ্ছে আপনার, এটা আপনি সেলফ কারণে বলতে পারবেন না যে এটা শুধু মার্চেন্ট ব্যাংক মার্কেটিং করতে পারতেছে না। আমার মনে হয় এটা ইকুয়ালি ডিএসসি, সিএসসি, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবাই রেসপন্সিবল এটার জন্য, যে কী জন্য মাল্টিনেশনাল কোম্পানিরা বাংলাদেশে লিস্টেড হচ্ছে না। আমার মনে হয় রিজনটা খুঁজে দেখা উচিত, যে দিস ইজ দ্য রিজন যেটার জন্য আমরা নিয়ে আসতে পারতেছি না। সো এটা যদি আপনি সৌলি শুধু মার্চেন্ট ব্যাংকে বলেন যে না মার্চেন্ট ব্যাংকই এটা করতে পারতেছে না, তাহলে আমি আপনার সাথে এগ্রি করব না। মার্চেন্ট ব্যাংকের মোস্টলি কাজটা হচ্ছে যে ইস্যু আনা বাজারে এবং ইস্যু ম্যানেজ করা। তো এখন আমরা তো তাই বুঝবো, এখন সরকারের আইনের কোনো প্রবলেম থাকলে আপনারা বলেন যে সরকারের আইনের জন্য আসছে না বা এনবিআর এর আইনের জন্য আসছে না, আপনারা তো সেটাও বলছেন না। বলি যে দেখেন, বর্তমান যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনটা আছে বর্তমানটা, তারা যেরকম ডাইনামিক ওয়েতে কাজ করছে এখন প্রেজেন্ট ডাইনামিক অ্যাসোসিয়েশন, তারা যেভাবে কাজ করছে, আমি বিশ্বাস করি এইভাবে যদি আর একটা বছর তারা কাজ করতে পারে, এটা বাজারে একটা ভাইব্রেশন কিন্তু তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু আপনার একটা পজিটিভ সাইন দেখা দিচ্ছে। তবে যে জিনিসটা তাদের করতে হবে সেটাতে অ্যাসোসিয়েশন কিছু করতে পারবে না। ইন্ডিভিজুয়াল মার্চেন্ট ব্যাংক যেগুলো আছে তাদের একটা স্ট্র্যাটেজিক্যাল গাইডলাইন থাকতে হবে। দুই একটা মার্চেন্ট ব্যাংক ছাড়া, টপ টায়ারের দুই একটা মার্চেন্ট ব্যাংক ছাড়া আমি কিন্তু সেরকম স্ট্র্যাটেজিক ওয়েতে কেউ চলছে এটা আমি দেখি না। তো স্ট্র্যাটেজিক্যালি যদি আপনার হয়, আপনাকে ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর সেলফ যে তুমি বাজারের জন্য আসো। ওরা কিন্তু মার্চেন্ট ব্যাংক যারা আছে ওরা কিন্তু শুধু বাজারের যে নিজে ব্যবসা করার জন্য কিন্তু ওখানে বসে নাই, তাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব নিয়েও তারা বসছে বাজারের প্রতি। আচ্ছা, আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, এই যে ট্রান্সফার ফান্ডিং, ফান্ড ট্রান্সফারিং যেটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং যেটা হচ্ছে থ্রু মাল্টিনেশনাল, এটা তো সত্য কথা, এটা সবাই জানে, এনবিআরও জানে, আপনারাও জানেন, মাল্টিনেশনাল তো জানে। এটার বন্ধ করার কোনো নাই। এটা গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। এর আগে কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে কখনো এরকম কোনো আইন ছিল না। এটা কিন্তু গত বছর বা তার আগের বছর থেকে কিন্তু ট্রান্সফার প্রাইসিংয়ের উপরে কিন্তু তাদেরকে একটা ডিক্লারেশন দিতে হয়। গভর্নমেন্ট চেষ্টা করছে এই কাজটা করতে, কিন্তু এটাকে বন্ধ করার জন্য যে করা উচিত সেটা হলো যখন আপনি আরো বেশি রেগুলেশনের আওতায় নিয়ে আসবেন, এগুলোকে লিস্টেড করে দিতে পারবেন। কি করে ইউনিলিভারের সিইও, আমার যতটুকু মনে পড়ে, ইয়েস ইউনিলিভারের সিইও যতটুকু মনে পড়ে, আমি জানি না, মাপ চেয়ে নিচ্ছি যদি ইউনিলিভার না হয়ে থাকে, অথবা কোনো একটা মাল্টিনেশনাল সিইও, আমি এইভাবে বলি, কোনো একটা মাল্টিনেশনাল সিইও যে কোনো একটা প্রোগ্রামে, আমাদের মাননীয় কয়েকজন আমাদের রেগুলেটর টপ টায়ারের মন্ত্রী ছিলেন, সেখানে ওনারা বলছে যে আমরা আসবো না লিস্টিং করতে, অথচ উনি আমার পাশের দেশ পাকিস্তানে লিস্টেড, উনি আমার পাশের দেশ ইন্ডিয়াতে লিস্টেড। তাইলে আমরা কি ফেলনা হয়ে গেলাম? আমরা কি জুতা তলা হয়ে গেলাম? হাউ ডেয়ার হি ইজ, যে এইরকম জায়গায় এইভাবে একটা কথা বলার সাহস তারা পায় যে আমি মার্কেটিং করব না। তার মানে হলো এখানে আমি ফিঙ্গার রেজ করব আমার রেগুলেটরের প্রতি। সেখানে আমার রেগুলেটরের স্ট্রং ভূমিকা থাকতে হবে তাদেরকে নিয়ে আসার জন্য, বাধ্য করতে হবে তাদেরকে। এটা একটা ইস্যু, যে কথাটা উনি বলতেছে চাচ্ছেন যে ফরেন ইনভেস্টর কি ব্যাপার। আমরা যেটা আপনি দেখেন, টোটাল আমাদের অর্থনীতি অনেক বড় হয়েছে। আমাদের যেখানে বাংলাদেশে পার ডে কয়েক কোটি টাকার আমাদের তামাকের ট্রানজেকশন হচ্ছে, যেখানে কয়েক কোটি টাকা পার ডে আমাদের চায়ের ট্রানজেকশন হচ্ছে, আমাদের সেখানে শেয়ার মার্কেটের টার্নওভার এত কম হতে পারে না। আজকে আমাদের শেয়ার মার্কেটের টার্নওভার কম হওয়ার পিছনে কারণগুলো করতে হবে। আমি কিছুদিন আগে বিদেশি কিছু বিনিয়োগকারী আনার চেষ্টা করতেছি। আমার কাছে বিদেশি বিনিয়োগকারী একটা জিনিস, আপনাদের রেগুলেটরি কারা, যদিও আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেক আইন কানুন অনেক চেঞ্জ হচ্ছে, অনেক ডেভেলপ করছে, ডিমিউচুয়ালাইজেশন পরবর্তীতে বাংলাদেশে শেয়ার মার্কেটের সিস্টেমেটিক্যালি অনেক ডেভেলপ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আমার এখানে কিছু রেগুলেটরির ব্যাপার আছে। যেমন তিতাস গ্যাস নিয়ে আমাদেরকে আজকে আঙ্গুল তুলতেছে ফরেন ইনভেস্টমেন্টরা, ফরেন ইনভেস্টর জিজ্ঞেস করতেছে তিতাসের ব্যাপারে যে একটা ডিসিশন, সেখানে কি রেগুলেটরি অ্যাফেয়ার্স কারা ছিল, আইদার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অর এনার্জি কমিশন। তো এখন আমি যখন একটা ফরেন ইনভেস্টরকে বিভিন্ন অ্যানালাইসিস রিপোর্ট দিব বিভিন্ন ইয়াতে ইনভেস্টমেন্ট করার জন্য, তখন সেখানে ধরেন একটা কোম্পানির ডিসিশনটা বিনিয়োগকারীদের অজান্তে হয়ে যায়, তাহলে তখন এই বিনিয়োগকারীরা এখানে একটু সারপ্রাইজড হয়ে যায়, তারা আতঙ্কিত হয়ে যায়।
এবং পরবর্তীতে আমার এই যে বিদেশি বিনিয়োগগুলোকে আমরা আকৃষ্ট করার জন্য আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু সাংবাদিক সম্মেলনও করেছি। হ্যাঁ, আমরা বলেছি যে এনার্জি কমিশন যে জিনিসটা করেছে সেটা মারাত্মকভাবে ভুল করেছে, এবং কেমনভাবে ভুল করেছে যে এই যেমন নট অনলি এনার্জি কমিশন, এডরা যেটা করলো, একটা ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স ক্যান্সেল করে দিল, হয় এটা লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে যে সাধারণ বিনিয়োগকারীরা টাকাটা কোথায় সেল করবে, কেমনে সেল করবে? অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী আছে। এবং এটা সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান সাহেব সেদিন বক্তৃতায় অসহায়তা প্রকাশ করেছেন, এবং সেটা বলছেন যে একে অপরের লোকে সমন্বয় নাই, সমন্বয়হীনতার কারণে আজকে এই দুরবস্থা। আমি মোস্তাক ভাই দেখেন, শ্রদ্ধাবাদের মোস্তাক ভাই, আমি এই কথাটা বারবারই বলছি, আমাদের গুড কোঅর্ডিনেশনটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই বাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা এবং ভাইব্রেন্ট করার জন্য। এবং আমার বাজারকে বড় করতে হবে, বাজারকে বড় না করে আমি বিনিয়োগকারীদেরকে এখন দৌড় দিতে পারি না, কারণ আমাদের এখানে বিনিয়োগকারীর সংখ্যা খুব অনেক কমে গেছে। অনেক বিনিয়োগকারীর টাকা পয়সা আপনার অসহায় হয়ে গেছে। তারা ধরেন অনেকে যে আজকে 10 বছর আগে যারা 2 কোটি টাকা ইনভেস্ট করছে মার্জিন লোনে, তার সেখানে এখন বিনিয়োগ শূন্যের কোটা চলে গেছে। নেগেটিভ। আমার এখন নতুন বিনিয়োগকারী খুঁজতে হবে। একটা জিনিস, যে জিনিসটা মানে ফুরকান সাহেব বলতেছিলেন যে মাল্টিনেশনাল কোম্পানির সিও এরকম দৃষ্টতা দেখাচ্ছে যে আমি এখানে লিস্টেড হব না, বাট আমাদের দেশের আইনে প্রথম যখন এরা পারমিশন পায় তখন একটা বোধহয় কন্ডিশন থাকে যে এই তোমার পেড আপের গেলে পরে তোমাকে ইয়েতে আসতে হবে। আসলে আমি যেটা বলবো, আপনার ফুরকান ভাই যেটা বলছেন যে হয়তো উনিও তো বলছেন সব জায়গায় যেহেতু লিস্টেড, বাংলাদেশের লিস্টেড না, আবার এরকম বলার সাহস করতে হবে। আমি রাদার বলবো জাস্ট সিট ডাউন উইথ ইন আস্ক যে তোমার প্রবলেমটা কি। হ্যাঁ, আমি বেশি ইন্টারেস্টেড তোমার হেল্প করতে রাদার দেন তোমার সাথে আর্গু করতে যে তুমি কি জন্য লিস্টেড হবে। Did you really do that? You merchant bank are responsible for doing that. Did you really do that? কয়টা মার্চেন্ট ব্যাংক আজকে বাজারের কাছে গিয়েছে, সরি ইউনিলিভারের কাছে গিয়েছে, কয়টা মার্চেন্ট ব্যাংক গিয়েছে, কয়টা মার্চেন্ট ব্যাংক তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, এবং কয়টা মার্চেন্ট ব্যাংকের সেই ক্যাপাসিটি আছে ইউনিলিভারকে বোঝানোর মতো? এই ক্যাপাসিটিও তো নাই। এটা লিভার কেন বলেন আপনারা? একটা আমরা एग्जांपल হিসেবে নিয়ে আসছি না, এটা আপনার এই প্রবলেমগুলোর জন্য আমার মনে হয় যেটা মার্চেন্ট ব্যাংকের সাথে ডিএসই সিএসই রেগুলেটর, আদার রেগুলেটর প্রতি বসা উচিত যে এরকম একটা কমেন্টস কি জন্য আসে। হোয়াটএভার রেগুলেটর আপনার সাথে বসবে না, তো আপনাকে বসতে হবে রেগুলেটর। ওইটা হোয়াটএভার ইট ইজ, মানে এটা একটা ব্যাংক এবং রেগুলেটর মিলে জয়েন্টলি মার্কেটিং করতে হবে। সেই কথাটাই বলতেছি, আপনারা যে ফেস করতেছেন ওদের প্রবলেমটা কি, আপনারা যখন মার্কেটিং করতে যান তাদের প্রবলেমগুলো তুলে আনেন। আমাদের যে লগুলো আছে আপনার, আমার কাছে মনে হয় দিস আর টু কমপ্লিকেটেড একটা ইস্যু নিয়ে আসার জন্য আপনার, মানে ইভেন আমরা যে নতুন যে আইপিও প্রসেসটা দেখছি, আমার মনে হয় এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। যে একটা মার্চেন্ট ব্যাংক আসবে, একটা ইস্যুয়ার আসবে, 2 বছর 3 বছর ধরে ফাইল রিভিউ চলতেছে, এটা সার্টেন সময় এসে তারা ইন্টারেস্ট লুজ করছে। মেথডটাকে আপনি কোশ্চেন করতেছেন না, বুক বিল্ডিং মেথড না, প্রসেসটাই আমাদের দেশের জন্য অনেক লেন্দি হয়ে গেছে, লিস্টিং প্রসেসটা। আমার মনে হয় এই জিনিসটা আরো ইজি করা উচিত, যে ঠিক আছে লিস্টিং এ আসবে, মার্চেন্ট ব্যাংক বা ইস্যু ম্যানেজারদের থেকে কোনো রিকমেন্ডেশন এরকম গেছে কিনা যে এটা অনেক বেশি লেন্দি? আমাদের কাছে রিকমেন্ডেশন অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, ওইটা কিন্তু যারা আছে তারা তো কোনো কোশ্চেন করতেছে না। যেমন লিন্ডা আছে, আপনার বিভিন্ন অনেকগুলো, না যারা লিস্টেড হয়ে গেছে তো হয়ে গেছে, বুঝছেন, এরা তো প্রবলেম বেশ কয়েকটা আছে। তো তাদের তো আমার ধারণা যে এটা অজুহাত, এটা আমার মনে হয় যে এখানে আইন কোনো ব্যাপার না। অনেক বড় বড় কোম্পানি লিস্টেড আছে, অনেকগুলো কথা কইছি আমরা, সামনে বাজেট, আমরা একটু বাজেট নিয়ে কথা বলতে চাই। আমি শুধু জাস্ট বাজেটের আগে একটা জিনিস যেটা শেয়ার করব, সেটা হলো দেখেন, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, আমার বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাবাউট 3 লক্ষ কোটি টাকা, আর বাংলাদেশ ব্যাংকের যেসব আন্ডারে যেসব ব্যাংকগুলো আছে তাদের ডিপোজিটই অ্যারাউন্ড 1,00,000 কোটি টাকারও উপরে। তো 1,00,000 কোটি টাকার যিনি রেগুলেটর আর 3 লক্ষ কোটি টাকা যিনি রেগুলেটর, একজন আরেকজনকে আমাদের বাস্তবতার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখবে এটা আমরা বুঝতে পারি। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমাকেও আমার পুঁজিবাজারও তো 1,00,000 কোটি টাকার হইতে পারে, কারণ ব্যাংকে যে টাকাগুলো রাখছে, ব্যাংকে যে ডিপোজিট যে টাকাগুলো রাখছে, কারা রাখছে? সঞ্চয় থেকেই তো রাখছে। তো সেই সঞ্চয়ের টাকাটাকে বাজারে আনার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে তার দায়িত্ব, যে দায়িত্ব আছে সেটা তারা পারফেক্টলি ফুলফিল তারা করছে না। ব্রোকার যারা আছেন তারা পারফেক্টলি এবং প্রুডেন্টলি ওনারা করছে, এটা আমি বিশ্বাস করি না। মার্চেন্ট ব্যাংক যারা আছে তারাও পারফেক্টলি এবং প্রুডেন্টলি করছে, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং বাজারের অন্যান্য রেগুলেটরদেরকে দোষারোপ করার আগে, দোষারোপ তো আমাকে করতেই হবে কোঅর্ডিনেশনের জন্য, আগে আমার নিজেদের মধ্যে কতটুকু কোঅর্ডিনেশন আছে সেটা আমরা দেখতে পারি। যেমন আমি পরিষ্কার করে বলতে চাই, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যে এফোর্ট আমরা বাজারে দেখতে পাই, সেই এফোর্ট কিন্তু আমরা ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনে দেখতে পাই না। এক মিনিট, আমি উত্তর দেবো আপনার। একটা টেলিফোন নিতে হচ্ছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন।
জি, আমি এনামুল করিম আরজু বলছি ঢাকা থেকে। জি, আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আগামী যে বাজেট আসছে, এই বাজেটে পুঁজিবাজার সম্পর্কে আপনাদের কি চাওয়া, বা যে চাওয়ার উপর যে চাওয়াটা প্রত্যাশাটা পূরণ হলে বাজার একটু ভাইব্রেন্ট হতে পারে, এরকম কোন জি, আমরা এখনই আলাপ করতেছিলাম। আমরা এই সাবজেক্টটা পরে আমরা বাজেট নিয়ে আলোচনা করব। ওকে, তো এখন আমি চলে আসি বাজেটের জায়গাটাতে। বাজেটে দেখেন, আমাদের বাজেটের সবচেয়ে খারাপ দিক যেটা আমি একটু আগে যেটা বলেছিলাম, যে আমাদের এনবিআরকে কিন্তু একটা রিসার্চ উইং থাকতে হবে, যেটা আমাদের এনবিআর এর আছে লিটারেলি, কিন্তু সেটা সেভাবে ওয়ার্ক করে না। আর আপনি বাজেট করার আগে, বাজেটটা ঠিক করার আগে আগে আপনি বিভিন্ন স্টেক হোল্ডারদের বসেন, এটা ভালো দিক। কিন্তু স্টেক হোল্ডারের যে লোকগুলো আছে তারা ঘরের খাইয়া বোনের মোষ তাড়ানোর মতো আপনাকে অ্যাডভাইস করার মতো অত সময় তাদের নাই। সো হোয়াট এনবিআর শুড ডু, এনবিআর হ্যাজ টু form a research wing taking private sector people permanently with that wing. যদি এটা করা যায় তাহলে অঙ্কগুলো ভালো করে করা হবে। এখন অঙ্ক করার সময় কারো নাই, না এনবিআর লোকজনের আছে, বিকজ অফ দে আর ডিসচার্জিং দেয়ার ডে টু ডে রেসপন্সিবিলিটিস। এখানে মানে সাধারণ বিনিয়োগকারীরা শুধুমাত্র ইন্টারেস্টেড, তাদের ডিভিডেন্ডের উপর ট্যাক্স, না আমি তাদের ইন্টারেস্টেড। মুস্তাক ভাই, সাধারণ বিনিয়োগকারীদের কথা যদি আমি খালি চিন্তা করি তাহলে কিন্তু বাজার ভালো হবে না। এনবিআর কে তো বাজারের জন্য চিন্তা করতে হবে, সাধারণ বিনিয়োগকারী অটোমেটিক এসে যাবে। তো যে রিসার্চ উইংয়ের কথা যেটা বললাম, যে আপনার যদি আমার পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলো যদি ট্যাক্স রেটটা আমি 20% নিয়ে আসতে পারি, সেটা কিন্তু ভালো। 25 থেকে 20% নিয়ে আসা, সেটা ডেফিনেটলি ভালো। আপনার কথাটাই চালু থাকবে। একটা ফোন নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম মুস্তাক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আব্দুল সালাম বলছি উত্তরা থেকে। জি জি, সালাম সাহেব। আচ্ছা, আপনি একটা ভালো জিনিস করেছেন, আমি যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে আজকে আপনি ওই ইস্যুয়ারদেরকে নিয়ে আসছেন। জি, হ্যাঁ, এখন ইস্যুয়ারকে নিয়ে আসছেন, এর সাথে যে আমরা যারা শেয়ার হোল্ডার আছে আমাদেরকে যে আনতেন, আর ওই যে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে কিনে আনতেন, তাইলে একে দোষ দিত, একে দোষ দিত, এই দোষ দিয়েই সবাই খালাস হয়ে যায়, বুঝছেন না? দোষের ট্রান্সফার আমার মনে হয় প্রত্যেকেরই সততার অভাব আছে, বুঝছেন। কেউ সততা নিয়ে কাজ করে না, অনিশ্চি নিয়ে কাজ করে না, নিজের বিবেকের কাছে দায়ী না, আমাদেরকে ডুবাচ্ছে, বুঝলেন না? ধন্যবাদ সালাম সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার এই বক্তব্যের জন্য। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে ব্লেম গেমের মধ্যে আমরা নাই, আমরা জানতে চাচ্ছি স্পেসিফিক্যালি কে রেসপন্সিবিলিটি হবে। যে এই যে কথাটা উনি বললেন যে বাজেটের ব্যাপারে একটা কথা, যে আমি একটু শেষ করেন, এটাকে যদি 20% নিয়ে আসা যায়, ডিভিডেন্ডকে অ্যাটলিস্ট 50,000 টাকা পর্যন্ত যদি আমরা 1 লাখ টাকা চাইছি, আমার ওপিনিয়ন বলছি, আপনারা 1 লাখ চেয়েছেন, বাট আমার ওপিনিয়ন হলে মিনিমাম 50,000 টাকার জন্য নিয়ে আসা যায়। অ্যান্ড ডিভিডেন্ডের উপরে যে টিডিএসটা আছে, এই টিডিএসটা উঠিয়ে দিতে হবে। এই জন্য দিতে হবে কারণ এমনও কত লোক আছে যার কাছ থেকে আপনি ট্যাক্স কেটে রাখছেন, সে ট্যাক্সেবল লোকই নয় এবং তার কোনোদিন ট্যাক্সই হবে না। তাইলে আপনি হয়তো এনবিআর হয়তো বলবে সে রিফান্ড নেবে, এনবিআর এর রিফান্ড আনতে গেলে জুতা কিনতে যে পয়সা খরচ হবে ওইটা ডিভিডেন্ড থেকে পাওয়া যাবে না, জুতার তলা শেষ হয়ে যাবে। সুতরাং আমি শেষ করি, তো সেই দৃষ্টিকোণ থেকে ডিভিডেন্ডের উপরে যে টিডিএস এর জায়গাটুকু আছে সেটাকে যদি উঠিয়ে দেওয়া যায়। আর একটা জিনিস আমরা অনেকে বলি যে ডাবল ট্যাক্সেশন, ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্স, এটা আসলে ডাবল ট্যাক্সেশন যদিও এটা ডাবল ট্যাক্সেশন নয়, এটা ঠিকই আছে, ইন্ডিভিজুয়াল ইনকামের উপরে ইন্ডিভিজুয়াল ট্যাক্স দেয়, এটা ঠিক আছে। বাট যদি পুঁজিবাজারের ক্ষেত্রে ডিভিডেন্ডের উপরে একটা লেভেল পর্যন্ত, ধরেন আপনার যেটা আমরা বললাম 30,000 টাকা, সেটা যদি ডিভিডেন্ডটাকে পুরোটাই এক্সাম করে দেওয়া যায়, তাতেও কিন্তু লাভ হবে। বিকজ অফ তখন যদি বাজার বড় হয় তাহলে ট্রানজ্যাকশন থেকে কয়টা খাত থেকে ট্যাক্স আসবে? বাজার বড় হলে ট্রানজ্যাকশন থেকে আসবে, আইপিওগুলো যখন ওভার রেগুলেটেড হবে সেখান থেকে আসবে, ডিভিডেন্ড যখন পাবে সেখান থেকে শুধু আপনি উঠাই দিলেন, বাজারের টাকা ঢুকলো, যে টাকাগুলো আজকে বাজারে রিপোর্ট করলো কোনো এক সময় টাকাগুলো আজকে হোয়াইট হবে, সে ওই টাকা থেকে গেইন করে সেই ইনভেস্টমেন্টে যাবে, সেখান থেকে যাবে, ব্রোকারেজ হাউসের ইনকাম থেকে আসবে। এই অঙ্কটা করে দেখুন, যতটুকু ছাড় দিবে তার চাইতে অনেক বেশি পাবে, অনেক বেশি। এই অঙ্কটা ওনারা করেন, করবে কোত্থেকে? তার তো রিসার্চ নাই, ওনারা সামনে যা পান সেটা, এবং বাজারের নেটটাকে বড় করার চিন্তা করেন না। যারা ট্যাক্স দেয় তাদের উপরে ট্যাক্স বোঝাটা আরো চাপ। এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি কিছু বলবেন? আমার যেটা বাজেট নিয়ে যেটা কথা, পুঁজিবাজারে যে একটা কান্তিলগ্ন চলতেছে বা এটা আমরা ওভারকাম করতে যাচ্ছি, আমার মনে হয় যে সরকার অথবা আমাদের এনবিআর একটা চিন্তা ভাবনা করতে পারে কিনা অপদর্শিত টাকা পুঁজিবাজারের জন্য সাময়িক পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দিতে পারে, হয়তো অপদর্শিত টাকা এটা দেওয়া হয়েছিল, দেওয়া উচিত ছিল। সেরকম হলে হয়তো এই পুঁজিবাজারটা গতিশীলতা আসতো এবং একটা অনেক ভাইব্রেন্ট থাকতো,
পুঁজিবাজার, এটা চিন্তা করা আমার মনে হয় সরকারের কাছে আমরা এই আবেদনটা আমাদের রেগুলেটরি বোর্ডের মাধ্যমে, আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের মাধ্যমে, ব্রোকার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা রাখতে পারি। মার্চেন্ট ব্যাংকের ডিমান্ড করছে। জি, আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই, অপদর্শিত মানি যেটা আছে এটা যদি বাংলাদেশে ব্ল্যাক মানি বলে, এটা যদি পুঁজিবাজারে নিয়ে আসার অপশন দেওয়া হয়, আমি মনে করি অপশনটা এইভাবে দিতে হবে যে এটা নিয়ে ফার্দার কোনো কোয়েশ্চন রেজ করা হবে না, এনবিআর কোনো কোয়েশ্চন রেজ করবে না, এনবিআর করে না, দুদক এসে করে না। এখন আপনাদের যদি ব্ল্যাক মানি যদি মানে রিয়েল ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য অরিজিনালি গভর্নমেন্ট চায়, তাহলে এটার অপশনটা এরকম ওপেন করতে হবে যে ঠিক আছে 1 বছর 2 বছরের জন্য আমরা ব্ল্যাক মানিটা মার্কেটে নিয়ে আসা অপশন। আপনি দেখছেন কালকে এবং পরশুদিনের পত্রিকায় যে কত মান টাকা ফ্লাই আউট হয়ে গেছে, এই দেশে এই টাকাটা ইকোনমি ভাইব্রেন্ট হবে, পুঁজিবাজারও ভাইব্রেন্ট হবে, আমাদের সমষ্টিক অর্থনীতিও ভাইব্রেন্ট হবে। আচ্ছা, আপনারা কি তিনজনকে, আমি একসাথে প্রশ্নটা করি, আপনারা কি তিনজনই উত্তরটা দিবেন? আপনারা কি মনে করেন না সরকার এই জিনিসগুলো দেখতেছে না এবং সরকারকে এটা বোঝে না, যারা নিয়ন্ত্রণ সংস্থা তারা বুঝতেছে না যে টাকাটা ফ্লাই আউট হয়ে চলে যাচ্ছে অনলি বিকজ তারা এই টাকাটাকে এখানে শো করতে পারতেছে না বিদায়? এই তো, আর তো কোনো কারণ নেই টাকাটা চলে যাওয়ার। যে একটা কারণ যে এই টাকাটা মানে অপ্রদর্শিত, অর্থাৎ এই নয় যে এটাকে স্মাগল টাকা অথবা ড্রাগ মানি, ইট ডাজ নট মিন সো। এটা হচ্ছে যে আমি আমার জমি বিক্রি করছি, আমার জমির দাম ছিল তখন এত টাকা হয়ে গেছে, আমি বাকি টাকাটা আমার ব্ল্যাক হয়ে গেছে। এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আমাদের ট্যাক্সেশনের বর্তমান যে পলিসি বা রুলস, আমাদের এখনো অনেক মানুষ আছে এটাতে এডুকেটেড না আমাদের ট্যাক্সেশন রুলসে, যে কারণে একটা লোক, এই যে আপনি যেটা বললেন জমি বিক্রি করছে, সে টাকাটাকে প্রদর্শন করতেছে না ট্যাক্সে, সেটা বুঝতেছে না, সে এটাকে বাড়তি ঝামেলা মনে করতেছে, উস্কো ঝামেলা মনে করতেছে। না, এটা যে বড় কথা হলো আপনি যদি জান তাইলে তো আরো বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনি যাচ্ছেন যে ট্যাক্সে যাচ্ছেন যে ঠিক আছে আমি গভর্নমেন্টে কিছু ট্যাক্স দেই, দেখা যাচ্ছে এটার জন্য আপনার আরো হ্যাসেল আপনি পোইতে হচ্ছে। আমি এটা ছোট এক্সাম্পল দিই, গভর্নমেন্ট তো ইজি করতে চেষ্টা করতেছে। আমি এটা ছোট এক্সাম্পল দিই আপনার, আমি এটা আমার রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই। আমি যখন ইউকে থেকে আসলাম বাংলাদেশে, তখন অনলাইন ট্যাক্স রেজিস্ট্রেশন সিস্টেমটা চালু হলো। তো আমি অনলাইন সব রেজিস্ট্রেশন করলাম, ট্যাক্স অফিসে গেলাম, এখানে একটা ফাঁকফু করে রেখেছে যে যদি কোনো কারণে আপনি এখানে প্রিন্ট করতে না পারেন তাহলে ট্যাক্স অফিস থেকে গিয়ে নিয়ে আসবেন। একটা রেফারেন্স দিল, একটা জুন দিল, আমি এখানে গেলাম। তো আমি তো সবই পড়ে গেছি। উনি যাওয়ার পরে ভদ্রলোক বলতেছেন আমি তো কেমনি এটাতে লগ ইন করতে হয় আমার সিস্টেমে যাই না। আমি বললাম আপনি জানবেন না কি জন্য? উনি বললো না আমি তো জানি না, আরেকজনের নিয়ে আসলো অন্য রুম থেকে, উনিও বললেন আমি জানি না। বললাম তাহলে আমি লগ ইন করে দিই আপনারে। আমি বললাম আপনার পাসওয়ার্ড কি, আপনার আইডি নাম্বার কি, দিল, লগ ইন করলাম, বললাম এখানে যান, ক্লিক করেন, এটা প্রিন্ট করে দেন, প্রিন্ট করে দিল। তো এই হ্যাসেলগুলো যদি পোয়াইতে হয়, আমি এখানে বললাম আমি আসছি ভাই ট্যাক্স দিতে, রেজিস্টার হইতে, আর আপনি আমার সাথে ঝামেলা করতেছেন। এখন হয়েছে কি আপনাকে বলি, এই জিনিসগুলো ইজি না হলে তো কেউ ইন্টারেস্টেড হবে না। আমরা ওভারনাইট কোনো কিছু ঠিক করতে পারবো না, বাট ঠিক যে হচ্ছে না তা তো না, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ওভারনাইট কোনো কিছু হবে না। আপনি আজ জাস্ট 5 বছর আগে ট্যাক্স সিস্টেম আর আজকের ট্যাক্স সিস্টেমের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। 5 বছর আগের এসএসসি আর আজকের এসএসসি কিন্তু আকাশ পাতাল তফাৎ। সো এটা হবে আস্তে আস্তে মানুষের সময়ের সাথে। আপনি তাহিদ চৌধুরী একসময় এফসিসিএমে ছিলেন না, আজকে আপনি হয়েছেন, ইটস রিয়েলিটি ইজ দেয়ার। যে জিনিসটা আমি বলার চেষ্টা করব যে সময়ের সাথে পরিবর্তন হবে, এটা ঠিক। যে কথাটা ব্ল্যাক মানি নিয়ে এসছে, আমার কাছে মনে হয় আমাদের ইকোনমিস্টরা এটার জন্য সবচাইতে বেশি দায়ী। কারণ ওনাদের কাছে মনে হয় গেল আমার সব গেল। ওনারা কি রাখতে পারছেন টাকাগুলোকে? ওনারা কি একটা পথ দেখাতে পেরেছেন যে টাকাগুলো আমার দেশে আছে? যদি সেই পথ আমি দেখাইতে না পারি, তাহলে গেল বলে চিৎকার না করে বরং আসলো চিৎকার করি, আমার টাকাটা মার্কেটে ঢুকুক, ইকোনমির ফোর্সে যাক। এই কথাটা চিন্তা করতে হবে। সুতরাং আমাকে যেটা করতে হবে, যে কোনো কিছু নেগেটিভ, আপনি কি বলেন? এতে পুঁজিবাজার ভাইব্রেন্ট হবে, টোটাল ইকোনমি ভাইব্রেন্ট হবে, কান্ট্রি উইল বি বেনিফিটেড আলটিমেটলি। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে বিনিয়োগে আসবে টাকাটা, বিনিয়োগে আসবে। আপনি আমার মনে হয় এটা করা উচিত এবং ওইটা উইদাউট কন্ডিশন করা উচিত। আমার কাছে উইদাউট কন্ডিশন আমি রাজি নয়। যেটা করতে হবে সেটা হলো যে কথাটা আপনি বলেছেন যে দুদক ধরবে, ইয়েস, উইদাউট কন্ডিশন অবশ্যই করা উচিত নয়। কথাটা কিন্তু ব্ল্যাক মানি, কালো টাকা আর অপ্রদর্শিত টাকা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অপ্রদর্শিত মানি হলো আমার লিগ্যাল ওয়েতে আর্ন করা টাকা, কোনো কারণে আমি দেখাতে পারি, দ্যাট মানি মে গো টু ক্যাপিটাল মার্কেট। বাট মাই ব্ল্যাক মানি, আমি মানে ড্রাগ বিক্রি করে বা অস্ত্রবাজি করে টাকা কামাইছি, ওই রকম টাকা আমার মার্কেটে দরকার না। তো ওইরকম টাকা বাংলাদেশে আসলে খুব মানে আপনি এটা বলা মুশকিল, আমি জানি না, আমার কাছে ওই স্ট্যাটিস্টিক্স নাই। কিন্তু যেটা হতে পারে যে অপ্রদর্শিত টাকা সোর্সটা ক্লারিফাই করে একবার দেওয়া হয়েছিল, সোর্সটা ওইভাবে রেসপন্স হয় নাই আমার যতটুকু মানে রেসপন্স না হওয়ার কারণটা হচ্ছে, কারণ আমি আপনাকে বলে দিই, আমি তো মার্কেটের লোক, আমি সেই জন্য জানি। এটা রেসপন্স না হওয়ার কারণটা হচ্ছে মূলত যে আরেকটা সংস্থা আইসা কোশ্চেন করা হয়। তো
কোশ্চেন করতে পারে। যখন পত্রপত্রিকা এটা আসছে তখন সবাই একটু ভয় পেয়ে গেছে যে কে যাবে ঝামেলার মধ্যে। তো একটা জিনিস যে কথাটা সে ফুরকান সাহেব বললো, এবং এটা কিন্তু খুব সাংঘাতিক কথা বললো, যে এই যে টাকা ফ্লাই আউট হচ্ছে কেউ কেউ ধরে রাখতে পারছেন, পত্রপত্রিকায় চোখের সামনে সবার সামনে উঠে আসতেছে কিভাবে টাকা গেছে, কোন কোন দেশে গেছে। এবং আশ্চর্যের ব্যাপার, ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকাতে লিড নিউজ করে বাংলাদেশ থেকে এত টাকা ফ্লাই আউট হয়েছে। এক্স্যাক্টলি কথাটা বুঝছেন? তারপরেও যদি আমরা সজাগ না হই এবং এই টাকাটাকে ফিরে আনার বন্দোবস্ত না করি, এবং এই টাকা কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, এটার যদি অনুসন্ধান না করি, তাহলে তো হবে না। যৌক্তিক খাতগুলোতে আপনাকে এই টাকাগুলো ইনভেস্টমেন্ট, আজকে যদি এই টাকাগুলো স্টক মার্কেটে আসে, সেই টাকাগুলো বাইরে প্রদর্শিত থাকবে না। যে কথাটা আমি আবার রিপিটই করতে চাই, সেটা যদি আপনার টোটালি, হ্যাঁ, যদি আইপিওর মাধ্যমে আসে একরকম রেসপন্স হবে, ডাইরেক্টলি ইকোনমিতে চলে যাবে, বিকজ অফ ওখানে বাড়বে। আর যদি সেকেন্ডারি মার্কেটের মধ্যে থাকে আসে, তাহলে ইনডাইরেক্টলি ইকোনমিতে যাবে, কারণ সেখানে আমার কর্মসংস্থানেরও তো তৈরি হবে। যে লোকগুলো আজকে বাজারে কাজ করছে, এই লোকগুলো যখন বেকার হয়ে যাবে, জিডিপিতে তাদের যে কন্ট্রিবিউশন সেটাও তো আমার নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাকে যদি এই টাকাগুলোকে আনার সুযোগ করে দেওয়া হয় অ্যাটলিস্ট আগামী কিছুদিনের জন্য, তাহলে বাজার যেটা হবে। আরেকটা জিনিস আমি খুব স্পষ্টভাবে আমাদের বাজেট অথরিটি যারা আছেন তাদেরকে, এবং স্পেশালি মাননীয় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি খেয়াল করবেন যে পুঁজিবাজারের জন্য যখন আমাদের বাজেটগুলো দেওয়া হচ্ছে, তখন এই বাজেটটা যাতে ইয়ারলি বেস বাজেট না হয়ে এটাকে যদি একটা লং টার্ম জায়গায় আমরা নিতে পারি, পলিসিগুলোকে যদি একটা লং টার্ম, কিছু চেঞ্জ আসুক সেটা অন্য জিনিস, কিন্তু পলিসিগুলো, বেসিক পলিসিগুলোকে যদি আমরা একটা লং টার্ম 2-3 বছর মেয়াদি যদি আমরা কোনো টার্ম নিয়ে আসতে পারি, তাই প্রতি বছর এপ্রিল মাস আসার আগে বাজেটে কি আসবে, আমার সব শেয়ার সেল করে দাও, এই করো সেই করো, এই যে যন্ত্রণাগুলো, সেগুলোর হাত থেকে একটা রেহাই পাবে। একটা রিয়াদ যদি দেওয়া হয় যে এত টাকা ইনভেস্ট করলে এত টাকা রিয়াদ হবে, এত টাকা ইনভেস্ট করলে এত টাকা রিয়াদ, সেটা হলে একটা পজিটিভ হয়। আর যেটা নিয়ে পুঁজিবাজারে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে ডাবল ট্যাক্সেশন, যে ট্যাক্স নিয়ে আপনি কথা করতেছিলেন। একবার কোম্পানি ট্যাক্স দিয়া ডিভিডেন্ড, which is not really double taxation. No. Which is not really double taxation. ওটা ঠিকই আছে, because of company itself are different individual, shareholder is a different individual, but যার হাতে সে ইনকাম ট্যাক্স দিবে। কিন্তু আমি আবার বলতে চাচ্ছি সেখানে সুবিধা দিতে পারে। আমি যদি বলি ডাবল ট্যাক্সেশন, দ্যাটস রং, ইটস নট ডাবল ট্যাক্সেশন, হুইচ ক্যান বি ডান বাই দি এনবিআর অর দি অথরিটি, যে ডিভিডেন্ডের উপরে তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না, এক্সাম্পশন। বাট ডাবল ট্যাক্সেশন বলে এক্সাম্পশন নেওয়ার সুযোগ এখানে নাই। কনসেপ্ট অ্যান্ড ল ইজ ভেরি ক্লিয়ার। না, ওই যেটা হচ্ছে আপনার যদি মানে কর্পোরেট ট্যাক্স রেটটা যদি কমে যায়, তাহলে বেনিফিটটা আলটিমেটলি আপনার শেয়ারহোল্ডাররা পাচ্ছে, ডিভিডেন্ডের রেটটা বেড়ে যাচ্ছে। আমি টিডিএসটা কমাই দিতে পারে আমার না, টিডিএসটা ডিভিডেন্ডের উপরে টিডিএসটা থাকাই ঠিক না, যে এত টাকা পর্যন্ত। আমার হাতে খুব বেশি সময় নাই, আপনারা যদি 30 সেকেন্ডস করে বলেন যে এই বাজেট নিয়ে বলবেন, পুঁজিবাজার নিয়ে বলবেন। নাসির সাহেব থেকে শুরু করি। আমার পুঁজিবাজার নিয়ে একটা কথা, সরকারকে অনেক বেশি পজিটিভ হওয়া দরকার। পুঁজিবাজারকে সরকার পজিটিভ, সরকারের অনেকগুলো আর্থিক খাত সূচক পজিটিভ, সরকার অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছে। সরকার যদি এই পুঁজিবাজারকে আরেকটু সময় দেয় বা পুঁজিবাজারকে নিয়ে একটু আপনার পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করার চেষ্টা করে, সরকারের টোটাল অর্থনীতি অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক বড় লেভেলে। ধন্যবাদ নাসির সাহেব, ধন্যবাদ আপনাকে আপনার এই বক্তব্যের জন্য। আমি যেটা ইনভেস্টারদের জন্য বলবো যে আপনারা মার্কেটটা এমন একটা স্টেজে আসছে, আপনার এখন ইজ টাইম টু ইনভেস্ট ফর লং টার্ম। শর্ট টার্ম চিন্তা না করে আপনার লং টার্ম করেন। ব্যাংকে যে এফডিআর আছে ওটা পুঁজিবাজারে নিয়ে আসেন, ভালো ফান্ডামেন্টাল দিয়ে কিনেন, আপনার ডিবি এভারেজ রেট হবে অ্যারাউন্ড 25-30% ইন এ ইয়ার। আর মার্কেট যদি ভালো হয়, ইন 2-3-5 ইয়ার্স টাইম আপনার তো ওইটা আপনার ক্যাপিটাল গেইনটা হয়তো 100 টাইমসে গিয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ এই যে কথাটা বলার জন্য। এবং আমি আপনার কাছে আসবো, আমি আগে একটু বলে নেই। আমি একটা অ্যানালাইসিস করলাম, দেখলাম যে এখন পুঁজিবাজারে বিনিয়োগ করে যে রিটার্নটা পাওয়া যায় ব্যাংকের টাকা রাখার চেয়ে, তার চেয়ে প্রায় 10% বেশি পাওয়া যায়। গত এক দশকের সর্বনিম্ন ইন্টারেস্ট রেট ব্যাংকে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন ইন্টারেস্ট রেট। আমি আপনাকে সময় দিতে পারলাম না, আমি সরি যে আমি কাউকে সময় দিই। প্রিয় দর্শক, একদম সময় হাতে নাই, আপনারা শুনলেন আমাদের আলোচনা। আমার মনে হয় একটা জিনিস হয়েছে যে পুঁজিবাজারে বিনিয়োগ করুন, অন্তত ব্যাংকে টাকা রাখার থেকে আপনার রিটার্ন অনেক বেশি আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আগামীতে আবার দেখা হবে। আমি বিদায় নিচ্ছি, মুস্তাক সাদেক।